আগামীর বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই মার্কিন বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজের। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন গণতন্ত্র পুনরুদ্ধারে, জানালেন ডাক্তার জাহিদ। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা, জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও 14 দলের বৈঠকে হামলায় উস্কানির অভিযোগ। আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে দাফন, গার্ড অফ অনার ফায়ার সার্ভিসের। শোকস্তব্ধ স্বজন এলাকাবাসী। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে সফরসঙ্গী বিএনপি, জামাত ও এনসিপি নেতাদের পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে বড় দেশগুলোকে আহ্বান জানান ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এই বৈঠকে মার্কিন বিনিয়োগকারীদের সঙ্গে সফরসঙ্গী বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির, জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির 2 নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারাকে পরিচয় করিয়ে দেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশে বিনিয়োগে প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশে ইউএস এর যে বিজনেসম্যান, যারা বড় বড় কোম্পানি, ইউএস এর যত বড় বড় কোম্পানি আছে, তাদের সাথে প্রফেসর ইউনূসের একটা বড় মিটিং হয়েছে। সেখানে উনি তাদের উদ্দেশ্যে বাংলাদেশে আরো ইনভেস্টমেন্ট করার আহ্বান জানিয়েছেন। এবং এই মিটিংটায় বাংলাদেশের থেকে যে 6 জন যে পলিটিক্যাল লিডার এসেছেন প্রফেসর ইউনূসের ইনভাইটেশনে, তারা 6 জনই উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত, বর্তমানে তেল গ্যাস অনুসন্ধানে বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রধান পিটার হাস এবং দক্ষিণ এশীয় বিষয়ক সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিশওয়াল সহ ব্যবসায়ী নেতারা। ফেব্রুয়ারির প্রথমার্ধের পরে যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, তখন তো পলিটিক্যাল পার্টিগুলোই বাংলাদেশকে তারা গভর্ন করবেন। তো তাদের সাথে একটা এই বিজনেস কমিউনিটির, ইউএস এর বিজনেস কমিউনিটি যাতে আরো জানাশোনা হয়, সে বিষয়ে উনি আরো ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছেন। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন নিয়ে প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি মেটাতে হবে। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনূস। পরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিয়ে উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় সরকার প্রধানের সফরসঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কথা বলেন। প্রতিটি বৈঠকেই দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শুধু নয়, বিশ্ব নেতা হিসেবে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী যুদ্ধবিগ্রহ ও সংঘাত বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বৈশ্বিক সংকট মোকাবেলা করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে তা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বৈঠকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন 2 সরকার প্রধান। এদিকে ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক বুধবার সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সভাকক্ষে দুই নেতার মধ্যে এই বৈঠক হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। সম্প্রতি পাকিস্তানে বন্যায় নিহতদের জন্য শোক জানান প্রধান উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূসকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান শাহবাজ শরীফ। শাহবাজ শরীফের তরফ মানে উনিও বরঞ্চ চিফ অ্যাডভাইজারকে ইনভাইট করেছেন যে পাকিস্তানকে ভিজিট করার। অত্যন্ত ফ্রুটফুল মিটিং এবং আমাদের যে পারস্পরিক যে আমাদের যে সম্পর্ক এটাকে নতুন মাত্রায় নতুন উচ্চতায় উত্তরণের আমরা বলবো যে উত্তরণ হয়েছে এই মিটিং গুলোর ফলে। এর আগে সকালে প্রধান উপদেষ্টা দিনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকের কো হোস্ট দেশটির সরকার প্রধান এ সময় সম্পর্ক আরো জোরদারের কথা বলেন। এর পরপরই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির সাথে যেটা সেফ মাইগ্রেশন নিয়ে আলাপ হয়েছে এবং ইতালিয়ান প্রাইম মিনিস্টার কে যখন প্রফেসর ইউনূস বলেছেন যে ট্রেডের সম্পর্ক তার সাথে আরো বাড়ানোর জন্য, তখন উনি নিজের থেকেই প্রস্তাব দিয়েছেন ইতালি বাংলাদেশ বিজনেস ফোরাম করার জন্য। এছাড়াও দিনের শেষ ভাগে কসোভোর প্রেসিডেন্টের সাথেও বৈঠক করেছেন প্রফেসর ইউনূস। জাতিসংঘ সফরে এসে তৃতীয় দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন 10টিরও বেশি কর্মসূচিতে অংশ নেন সরকার প্রধান। 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের 80তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন গণতন্ত্র পুনরুদ্ধারে, এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। সকালে সংসদ ভবন এলাকার লেক রোডে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের র্যালিতে অংশ নেন ডাক্তার জাহিদ। বলেন, জনপ্রিয় ও দলীয় জরিপের ফলাফলে এগিয়ে থাকা নেতারাই নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন। নির্বাচন নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে দল প্রস্তুত বলেও মন্তব্য করেন জাহিদ এবং বলেন, জনগণকে সঙ্গে নিয়ে 31 দফা বাস্তবায়ন করবে বিএনপি। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। এই প্রার্থী হবেন কে হবেন না সেটির জন্য আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, আমাদের দলের পক্ষ থেকে জরিপ এবং সর্বোপরি জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই প্রতিবেদন দাখিল করা হয়। শুনানি শেষে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, আন্দোলন চলাকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আইন শৃঙ্খলা বাহিনী ও 14 দলের নেতাদের ছাত্র জনতার উপর হামলার উস্কানি দিয়েছিলেন ইনু। পাশাপাশি বিদেশি গণমাধ্যমে আন্দোলনকারীদের জঙ্গি উল্লেখ করে বক্তব্য দেন 14 দলের প্রভাবশালী এই নেতা। হাসানুল হক ইনু, প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে 8টি অভিযোগ আনা হয়েছে। শেখ হাসিনার সাথে এবং তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তিনি ফ্যাসিলিটেট করে এই বাংলাদেশের টোটাল 1400 মানুষকে হত্যা এবং 25,000 মানুষকে আহত করার অভিযোগই তার বিরুদ্ধে আনা হয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, আজকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2-এ জমা দিয়েছিল প্রসিকিউশন। এটির উপর শুনানি হয়েছে এবং শুনানি শেষে 8টি অভিযোগই হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা 8টি অভিযোগই আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এবং এই মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 29 সেপ্টেম্বর। ওই দিন তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। আর প্রসিকিউশন যে 8টি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে বা যে 8টি অভিযোগ আমলে নিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে
বলা হয়েছে যে 20 জুলাই গত বছরের 20 জুলাই হাসানুল্লাহ কিনু শেখ হাসিনার লগে টেলিফোন কনভারসেশন করেন এবং সেই কথোপকথনে বেশ কিছু বিষয় উঠে এসেছে এবং সেখানে বলা হয়েছে যে কুষ্টিয়াতে তিনি কুষ্টিয়া পুলিশ সুপার যে কার্যক্রম করছেন, যে সেখানে যারা আন্দোলন করছেন গ্রাউন্ড লেভেলে তাদের তালিকা তৈরি করছেন, জামাত শিবিরের তালিকা তৈরি করছেন, বিএনপি ছাত্রদলের নেতাদের তালিকা তৈরি করছেন, সেই অনুযায়ী তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, সেই বিষয়গুলো তিনি বলেছেন এবং কুষ্টিয়া পুলিশ সুপারকে তারা নির্দেশ দিয়েছেন যে যেখানে পাওয়া যাবে সেখানে ধরে ফেলতে এবং প্রধানমন্ত্রী যে সে সময়কার প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছিলেন যে লেথাল উইপেন ব্যবহার করতে হবে, সেই নির্দেশনাগুলোও তিনি কমিউনিকেট করেছেন, জেলার এসপিকে নির্দেশনা দিয়েছেন এবং সেই কারণেই জুলাই আগস্টের যে 3 সপ্তাহের আন্দোলন সেখানে 7 জনের মানুষ ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং এসব বিষয়গুলোই নিয়েই কিন্তু হাসানুল্লাহ কিনু ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি যে বলেছেন যে আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। সব কিছু মিলিয়েই তার বিরুদ্ধে আজকে 8টি অভিযোগ আনা হয়েছে এবং প্রসিকিউশন বলছে তাদের কাছে এই অভিযোগ প্রমাণ করার জন্য ভিডিও ডকুমেন্ট যেমন রয়েছে, একই সঙ্গে কল রেকর্ড প্রমাণ রয়েছে, পত্রপত্রিকার প্রমাণ রয়েছে এবং বেশ কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন এবং হাসানুল্লাহ কিনু কীভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ে কীভাবে নির্দেশ দিলেন সেই বিষয়গুলো তিনি তার অভিযোগপত্রে প্রসিকিউশন উল্লেখ করেছেন এবং এই মামলায় আরও 5 জন আসামি ছিল, কিন্তু আজকে শুধুমাত্র হাসানুল্লাহ কিনুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে আর বাকি আলাদা একটি মামলা হচ্ছে, যেই মামলায় মাহবুবুল আলম হানিফ সহ আরও 4 জনকে খুব অল্প শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ইইউ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বরিশালের আদালত পরিদর্শন করেছেন। সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন জানান, দেশের বিচার বিভাগকে পৃথকীকরণ করতে প্রধান বিচারপতি কাজ করছেন। বিচার প্রক্রিয়া দেখতে ইউএনডিপির প্রধান সহ 7 জন ডেলিগেট আদালত পরিদর্শন করেছেন। মাঠ পর্যায়ের বিচার প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এর আগে বুধবার বরিশাল বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দল। বরিশালে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সেমিনারে অংশ নেবেন তারা। মগবাজারে জামায়াত আমিরের সঙ্গে চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সরাসরি যাচ্ছি সেখানে। পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই, অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে এবং তিনি বলছেন যে কোনো দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায় না, বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় সকলেরই অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের যে একটা মহান উদ্যোগ চীন গ্রহণ করছে সে সম্পর্কে তিনি তুলে ধরেছেন। আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সঙ্গে কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক ডায়ালগ ওনারা প্রয়োজন অনুভব করেন। পার্টি টু পার্টি জামাত ইসলাম এবং চায়না কমিউনিস্ট পার্টি এর একটা সুসম্পর্ক এবং মত বিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়ালগ ওনারা অনুভব করেন। সম্মানিত আমির জামাত সরাসরি কথা বলছিলেন মিয়া গোলাম পরোয়ার। আগুন নেভাতে গিয়ে প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁওয়ে চিরনিদ্রায় শায়িত। দ্বিতীয় জানাজা শেষে দেয়া হয় গার্ড অফ অনার। নিহতের পরিবারের দায়িত্ব নেয়ার আশ্বাস ফায়ার সার্ভিস কর্মকর্তার। গার্ড অফ অনার দিয়ে শ্রদ্ধা জানানো হলো রাষ্ট্রীয় দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ দেয়া ফায়ার ফাইটার নুরুল হুদাকে। বৃহস্পতিবার সকাল 10টায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামের নিজ বাড়ির সামনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়ার পর তৃতীয় ও শেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয় নুরুল হুদাকে। সিক্ত হন হাজারো মানুষের ভালোবাসায়। এর আগে বুধবার রাত 12টার দিকে লাশবাহী গাড়ি গ্রামের বাড়ি পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। 2 সন্তান এবং অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মুখে নুরুল হুদার অন্তঃসত্ত্বা স্ত্রী। আমার 4টা সন্তানরে দেওয়ার মতো কেউই নেই। পরের দিন কইছে মা তুমি আমার সন্তান 4টা দেখো। ছেলের লাশ আমি কান্দ লইতাছি। নিহতের পরিবারের সকল দায়িত্ব রাষ্ট্র
নিরাপত্তা। নূর হুদার স্ত্রী হিসেবে যে মর্যাদায় আসীন ছিল, যে টাকা পয়সা পেত, এর চেয়ে বেশি আগামী দিন সে চাকরি না করে গড়েতে সন্তানদের পরিচর্যা করার জন্য তার চেয়ে বেশি পাবে। আগে ছিল তার দায়িত্ব একটি পরিবারের, এখন রাষ্ট্র হচ্ছে তার পরিবারের দায়িত্ব নিয়েছে। গত 22 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নেভাতে গিয়ে বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হন ফায়ার ফাইটার নুরুল হুদা। 2 দিনের লড়াই শেষে হার মানেন এই অকুতোভয় ফায়ার ফাইটার। সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরও থাকছে। নাস্তা গ্রুপের 16টি কারখানা বন্ধের জেরে শ্রমিক অসন্তোষ, আজও থমথমে আশুলিয়া শিল্পাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন। সময় সাইবার হামলা হতে পারে দেশের বিমানবন্দরগুলোতে। গোয়েন্দাদের এমন তথ্য থাকলেও পুরনো প্রযুক্তিতেই চলছে সিভিল অ্যাভিয়েশন। ঝুঁকি মূল্যায়নে কনসালটেন্ট প্রতিষ্ঠান খুঁজছে বেবিচক। শক্ত ব্যবস্থা না নিলে ব্যাপক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক ক্ষতির শঙ্কা বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্ব এভিয়েশন খাতে অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস ও বার্লিন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা। এতে নড়ে চড়ে বসেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। নিরাপত্তার শঙ্কা ইতিমধ্যে সব বিমানবন্দরে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। এভিয়েশন গোয়েন্দাদের তথ্য নিয়ে সাইবার হামলা প্রতিরোধে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে বৈঠকও করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ডিজিটাল সিস্টেম, রাডার এবং যোগাযোগের নেটওয়ার্কগুলো নিয়মিত নিরীক্ষণ ও তথ্য প্রেরণ করতে বলা হয়েছে, যাতে করে অস্বাভাবিক কার্যকলাপ দেখা মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। সংশ্লিষ্টরা বলছেন, উন্নত বিশ্ব যেখানে সাইবার হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে, সেখানে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। দুর্ঘটনা একবার ঘটে গেলে তার যে এফেক্টটা হবে, সেটা কিন্তু সামলানোর মতো ক্ষমতা আমাদের নেই। সাইবার অ্যাটাকটা সাধারণত হয়ে থাকে ডিপার্চার কন্ট্রোল সিস্টেমের উপর, ডিসিএস এর উপরে। বিভিন্ন এয়ারপোর্টের, বিভিন্ন এয়ারলাইনের সংযোগ থাকে, সেই সংযোগগুলো নষ্ট হয়ে যাবে। দেশের সব বিমানবন্দরে সাইবার হামলার আশঙ্কা করছেন গোয়েন্দারা। এমন অবস্থার মধ্যেই ঝুঁকির বিষয়টি স্বীকার করে বেবিচক জানিয়েছে, সাইবার হামলার হুমকি রয়েছে। পুরনো টেকনোলজির অনেক সফটওয়্যার আপগ্রেড করা ও নিরাপত্তা ঝুঁকির মূল্যায়ন এবং করণীয় নির্ধারণে অভিজ্ঞ কনসাল্টিং ফার্ম নিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। আমাদের সাইবার ক্যাপাবিলিটিটা আছে, কিন্তু পর্যাপ্ত না। সাইবার যে ইস্যুটা আছে, এটা আমরা ইমপ্রুভ করছি। একটা এক্সপার্ট কোম্পানি বা একটা এজেন্সি, গভর্নমেন্ট অর প্রাইভেট, যেটাই হোক, একটা দিয়ে আমরা একটা রিভিউ করবো প্রেজেন্ট চ্যালেঞ্জগুলো কি, অথবা এই চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কাউন্টার মেকানিজমটা কি হবে। এটা যদি আমরা সিকিউরিটি এক্সপার্ট দিয়ে পাই, তাহলে জিনিসটা আরো স্ট্রং হবে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রতিদিন প্রায় 1.5 শতাধিক ফ্লাইট শিডিউল বিপর্যয়, 50,000 যাত্রী সহ অন্যান্য তথ্যে বিভ্রাট সৃষ্টি করবে হ্যাকাররা। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, বেবিচকের পুরো সিস্টেম অটোমেশন না হয় খুব বেশি প্রভাব ফেলতে পারবে না হ্যাকার চক্র। আমাদের সিভিল এভিয়েশন সেই লেভেলের কিন্তু অটোমেটেড না। এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম যেটা ম্যানুয়াল, এটা ওই লেভেলের ডিসরাপশন হবে না, কিন্তু তারপরেও যে ঝুঁকিটা কিন্তু থেকেই যায়। এটা রিভিউ করে জরুরি ভিত্তিতে সেগুলো যা যা করা উচিত আমাদের সেটা করতে হবে। বেবিচকের নিরীক্ষা অনুযায়ী সাইবার হামলায় বাংলাদেশের এভিয়েশন শিল্পে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ 8টি সেক্টরের মধ্যে রয়েছে এয়ারলাইন্স, এয়ারপোর্ট, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট, কমিউনিকেশন সিস্টেম, ফ্লাইট অপারেশন, মেইনটেনেন্স, সাপ্লাই চেইন ও রেগুলেটরি অথরিটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধ ঘোষণার দ্বিতীয় দিনে শ্রমিক অসন্তোষের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিভিন্ন কারখানার সাধারণ শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগে 2 শ্রমিককে আটক করে যৌথ বাহিনী। এ সময় বাধা প্রদানকারী শ্রমিকদেরকে বুঝিয়ে বিভিন্ন রাস্তা ও গলি থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও শিল্পাঞ্চলের নরসিংহপুর, নিশ্চিন্তপুর সহ 1.5 কিলোমিটার এলাকা জুড়ে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। বঙ্গোপসাগর ঘেঁষা গ্রামগুলোতে গর্ভপাতের হার তুলনামূলক বেশি, এমন তথ্য উঠে এসেছে ICDDRBর গবেষণায়। লোনাপানির সঙ্গে বসবাসী এ মৃত্যুহারের মূল কারণ বলে জানান গবেষকরা। অবশ্য জলবায়ু পরিবর্তনের অভিঘাত শিশু মৃত্যুর একমাত্র কারণ বলে মনে করেন না চিকিৎসকরা। চকরিয়া উপজেলা ঘুরে আয়েশা সিদ্দিক সামিয়া রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। তানিয়া আক্তার, বয়স 17, বিয়ে করেছেন বছর খানেক আগে। এখনও চোখে মুখে শৈশবের চঞ্চলতা। তানিয়ার স্বামী রাকিবের বয়সও 20 বছর।
বিয়ের বছর খানেকের মাথায় সন্তান সম্ভবা হন তানিয়া। তবে গর্ভের বাচ্চা পৃথিবীর আলো দেখার সুযোগ পায়নি। 3 মাস হতে না হতেই ঘরেই মৃত সন্তান প্রসব করেন তানিয়া। শুরু থেকেই ডাক্তারের কাছে যায়নি সে। সেই ঘটনার পর আবারও গর্ভধারণ করেছে সে। তবে এবার শুরু থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। প্রয়োজনীয় ঔষধের পাশাপাশি খাবার গ্রহণেও নিচ্ছেন বাড়তি সতর্কতা। ডাক্তার দেখাছিলাম, চিকিৎসা করছিলাম, তো এটা আছে। আগেরটা সময় ডাক্তারই দেখাননি? না, অনেক কষ্ট, আগে তো বুঝি নাই কি হতে পারে, তো আমি জানি না। কক্সবাজারের সমুদ্রে ঘেঁষা চকরিয়া উপজেলার গ্রাম ফাইল্লাপাড়ার বাসিন্দা তারা। এই গ্রামের বাসিন্দাদের বছর জুড়েই বসবাস নোনা পানির সঙ্গে। আইসিডিডিআরবির গবেষণা বলছে এই অঞ্চলে শিশু মৃত্যুর অন্যতম কারণ নোনা পানি। দেশে যেখানে 1000 শিশুর মধ্যে বিভিন্ন কারণে মৃত্যু হয় 45 জনের, সেখানে এই চকরিয়া উপজেলায় এই শিশুর মৃত্যু হার 60। আইসিডিডিআরবির এক গবেষণায় উঠে এসেছে এমনই সব তথ্য। বিশেষজ্ঞরা মনে করেন আবহাওয়ার পরিবর্তনের ফলে ঘটছে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু। স্যালাইনটির কারণে যদি মারা এখানে আপনার প্রেগনেন্সি পিরিয়ডে যদি আপনার বেশি পরিমাণ লবণ খায়, তাহলে গ্যাস্ট্রেশনাল হাইপারটেনশনের কারণে মিসক্যারেজ হতে পারে। তবে চিকিৎসকরা অবশ্য ভিন্ন কথা বলছেন। আরও গবেষণায় আসতে হবে আসলে লবণটা সরাসরি কিভাবে এফেক্ট ফেলতেছে। তবে গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হয়। এছাড়াও কিন্তু ভাইরাস আছে, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, আনকন্ট্রোল থাইরয়েডের সমস্যা আছে এবং কিছু ব্যাকটেরিয়াও আছে যেটা অ্যাবর্শনে আপনাকে মডিফাই করে। সংশ্লিষ্টরা বলছেন জলবায়ু বা প্রকৃতির উপর সরাসরি মানুষের কোনো হাত নেই। তবে সচেতন থাকলে অনেক বিপদ এড়ানো সম্ভব। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাত ঠেকাতে যেমন কাজ করতে হবে সরকার ও রাষ্ট্রকে, তেমনি পারিবারিক পর্যায়েও নিতে হবে বাড়তি নজরদারি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, চকরিয়া, কক্সবাজারের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউএর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 172, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 66%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 60, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 80। রাজশাহী বিভাগে বায়ুমান 97, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 64। সিলেট বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 68%। খুলনা বিভাগে বায়ুমান 90, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 72। বরিশাল বিভাগে বায়ুর মান 61, এটি সন্তোষজনক, আর্দ্রতা 68। রংপুর বিভাগে বায়ুমান 90, যেটি সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 63। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 86, এটিও সন্তোষজনক, বাতাসে আর্দ্রতা 65%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 60 আর সবচেয়ে খারাপ ঢাকায় 172। চাকসুর প্রার্থী তালিকা প্রকাশের পর প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি। সরাসরি যাচ্ছি তার কাছে। রিনি, চাকসু, হল সংসদ এবং হোস্টেল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে এবং এরপরেই আমরা দেখতে পাচ্ছি যারা মনোনয়ন পেয়েছেন তারা ইতোমধ্যে প্রচারণার কাজে নেমে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দল সমর্থিত প্যানেল তারাও ইতোমধ্যে সকাল 11:30 থেকে আমরা দেখছি যে তারা যে প্রচারণার কাজ সেটি করছে। একটু পরেই ছাত্র শিবির এবং ইসলামী ছাত্র আন্দোলন তারাও প্রচারণার কাজে নেমে পড়বেন। আজকে পূজার ছুটির আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শেষ কর্মদিবস, যার ফলে শিক্ষার্থীরা অনেকেই বাড়ি চলে গিয়েছেন। তবে এরপরেও যারাই আছেন বিশ্ববিদ্যালয়ে তাদের কাছেই যারা প্রার্থী রয়েছেন তারা নিজেদের যে ব্যালট নাম্বার সেটি বলছেন এবং তাদের ইশতেহার, তারা শিক্ষার্থীদের জন্য কি করবেন, কি ধরনের আশ্বাস তারা নিয়ে এসেছেন সেগুলো বলে তারা শিক্ষার্থীদের কাছে ভোটের প্রচারণা চালাচ্ছেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় মোট 907 জন প্রার্থী স্থান করে নিয়েছেন, যদিও 931 জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন, কিন্তু পরবর্তীতে গত 22 সেপ্টেম্বর যে প্রাথমিক তালিকা
হয়েছিল, সেখানে 19 জন মনোনয়ন পাননি। যদিও সেটি কিছু ছোটখাটো ভুলের কারণে তাদের মনোনয়ন আসেনি এবং তারা আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ পেয়েছেন। এরপরে যে 4 জন প্রার্থী তারা চূড়ান্তভাবে সেই মনোনয়ন থেকে বাদ যান। পরবর্তীতে গত পরশুদিন এবং গতকালকে 2 দিন যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ ছিল, সেখানে মোট 20 জন প্রার্থী তাদের যে মনোনয়নপত্র সেটি প্রত্যাহার করে নেন। এরপরে হচ্ছে যে চাকসুতে 415 জন মোট এবং হল সংসদে 472 জন এবং হোস্টেল সংসদে 20 জন প্রার্থী মনোনয়ন পান এবং আজকে থেকে তারা বেশ তোড়জোড় করেই প্রচারণার কাজ শুরু করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাকসু নির্বাচনের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী রিনি। দেশের বাইরের খবর, প্রায় 6 দশক পর বিশ্ব নেতাদের সামনে ভাষণ দিলেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট। জাতিসংঘ অধিবেশনে দেয়া ভাষণে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করলেন আহমেদ আল শারা। দ্রুত সংঘাত বন্ধ করে দ্বিরাষ্ট্র বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এদিকে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন স্পেনের রাজা ফেলিপে। নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রায় 6 দশক পর বিশ্বমঞ্চে সিরিয়ার কোন রাষ্ট্রপ্রধান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণের মধ্য দিয়ে ইতিহাস রচনা করেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তার বক্তব্যে উঠে আসে সিরিয়ার গৃহযুদ্ধ, ইসরায়েলের সঙ্গে বিরোধ, দেশ পুনর্গঠন পরিকল্পনা। গাজা যুদ্ধ ইস্যু নিয়েও কথা বলেন আহমেদ আল শারা। অবরুদ্ধ উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সিরিয়ার সমর্থনের কথা জানিয়ে আহ্বান জানান দ্রুত সংঘাত বন্ধের। সিরিয়া ইসরায়েল বিরোধের প্রসঙ্গ টেনে শারা বলেন তার সরকার 1974 সালে তেল আবিবের সঙ্গে শান্তি ও সীমানা ইস্যুতে হওয়া চুক্তি মানতে প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার পরিবর্তনশীল সময়ের সুযোগ নিয়ে ইসরায়েল নতুন করে সংঘাত সৃষ্টির চেষ্টা করছে, যা এই অঞ্চলকে খাদের কিনারায় নিয়ে যেতে পারে বলেও সতর্ক করেন শারা। জাতিসংঘ সাধারণ সভায় গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান স্পেনের রাজা ফেলিপে। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল ও আশ্রয় কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন এগুলো মানবিক বিবেকের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে লজ্জিত করে। তিনি দ্রুত 2 রাষ্ট্র সমাধান, ন্যায্য ও স্থায়ী আঞ্চলিক শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীলতার উপর গুরুত্ব দেন। জাতিসংঘ সাধারণ সভায় নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। তিনি বলেন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতার কারণে নিরাপত্তা পরিষদ কার্যকরভাবে কাজ করতে পারছে না। ইশিবা বলেন নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য সংখ্যা বৃদ্ধি, নতুন স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা 15 বছর স্থগিত রাখা এবং পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল করা জরুরি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ক্রিকেটাররা পেশাদার, তাই 18 ঘন্টার কম সময়ের ব্যবধানে ম্যাচ খেলতে নামলেও কোনো সমস্যা হবে না বলে মনে করেন সাবেক ক্রিকেটার আথার আলী খান। আবারও বাংলাদেশের সামনে সুযোগ এশিয়া কাপের ফাইনাল খেলার। পাকিস্তানকে হারিয়ে সেই পথ লাল সবুজরা সুগম করবে বলে প্রত্যাশা সাবেক ক্রিকেটার এবং বিসিবি কর্তাদের। দুবাই থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। প্রায় 18 ঘন্টার কম সময়ের ব্যবধানে আরও একটি ম্যাচ খেলতে হবে এই দুবাই স্টেডিয়ামে এবং এই উইকেটের যে 5 নম্বর পিচটি রয়েছে সেই পিচেই খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান, যেটা আসলে ভারত ম্যাচের মতন অতটা ব্যাটিং বান্ধব হবে না, বরং স্পিনাররা বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারে এই পিচ থেকে। They are all professional cricketers. হ্যাঁ, অবশ্যই টাফ, স্পেশালি এই গরমে, এই হিটে, হিউমিডিটি কন্ডিশনের কারণে, বাট ইউ নিড টু বি মেন্টালি স্ট্রং। আজকে বেশ কয়েকজন একাদশে ছিল না, আশা করব তাসকিন কামস ব্যাক, আশা করব লিটন কুমার দাস, সাইড স্ট্রিমটা সিরিয়াস না। অধিনায়ককে পাচ্ছেন টিম টাইগার্স এবং অধিনায়ককে নিয়ে যদি পাকিস্তান বধ করা সম্ভব হয় তাহলেই ফাইনাল দেখা যেতে পারে টিম বাংলাদেশকে। যেহেতু একটা বিরাট সুযোগ এসছে হাতে পাকিস্তানের সাথে ভালো ক্রিকেটটা খেলা, ইতিবাচক ক্রিকেট খেললে ইনশাল্লাহ আশা করি ফাইনাল খেলতে পারবে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই, ইতিবাচক ক্রিকেট খেললে অবশ্যই সেরাটা যদি দিতে পারে সবাই, ইনশাল্লাহ আশা করি ভালো করবে পাকিস্তান। ডেফিনেটলি আমরা আশাই করি যে পাকিস্তানের সাথে আমরা ভালো ফলাফল করতে পারবো এবং এখন বলে দেওয়া খুব মুশকিল, কিন্তু পাকিস্তান বা বাংলাদেশকে আসলে ফাইনালে যাবে। কালকে যে দল ভালো খেলবে সে দলে যাবে, বাট আমরা বোধহয় মোমেন্টামে আছি, সবার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল যেতে পারবো। ভারতীয় সমর্থকদের কাছে প্রশংসা কুড়িয়েছে টিম বাংলাদেশ। তারা মনে করছে এই দলটাই সামর্থ্য রাখে ফাইনালে ওঠার। বাংলাদেশ নেক্সট ম্যাচ ইজ উইথ পাকিস্তান, রাইট? Yeah, so I think they are also a good enough team to
beat Pakistan. All the best to you. All the best. God bless your team, and inshallah we'll see you in the next Asian Games. Hope to see you in the final again. 2016 পর দ্বিতীয়বারের মতো টি20 ফরম্যাটে ফাইনাল খেলবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী বাংলাদেশ চালাবে রাজনীতিবিদরাই, মার্কিন বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজের। কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান, নেতৃত্ব দেবেন গণতন্ত্র পুনরুদ্ধারে, জানালেন ডাক্তার জাহিদ। শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। এবং জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা, জাসদ সভাপতি ইনুর বিরুদ্ধে 8 অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও 14 দলের সঙ্গে বৈঠকে হামলার উস্কানির অভিযোগ। এ ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ তুষার। খেলার সময়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।